স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন নিশা। দর্শক, খিলক্ষেত থানা বিএনপির কর্মী সভা এবং রাষ্ট্র মেরামতে 31 দফা নিয়ে কর্মশালার বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা এত অত্যাচার নির্যাতন সহ্য করেছি, আসুন আমরা সেই দেশের মানুষকে সামনে রেখে, দেশকে সামনে রেখে যেই কথাগুলো বলেছি, যেই কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, সেই মোতাবেক কথার পালা শেষ, এখন কাজের পালা শুরু। কাজ শুরু করার সময় এসেছে, আসুন আমরা সেভাবে কাজ করি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের নিরাপত্তা কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি। আমি বিশ্বাস করছি আজ আপনারা 31 দফার এই কর্মশালা শেষ করে আপনারা যে কথাগুলো আমি এতক্ষণ বলেছি, সেই কথাগুলো আপনারা আপনাদের মনে ধারণ করেছেন এবং আজ ইনশাল্লাহ আজকের এই কর্মশালার পরে আপনারা সেই মোতাবেক আগামী দিনগুলোতে আপনাদের সেই কর্মপন্থা আপনারা ঠিক করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় দেশটির হাই কমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির 3 সংগঠন। নয়াপল্টন থেকে শুরু হওয়া পদযাত্রাটির গন্তব্য ভারতীয় দূতাবাস অভিমুখী হলেও শেষ পর্যন্ত রামপুরায় পুলিশের ব্যারিকেডে আটকে যায়। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির অভিযোগ, বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে দিল্লি। কয়েকদিন আগে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা, সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে বিএনপির এই পদযাত্রা ও স্মারকলিপি কর্মসূচি। রবিবার সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মী। গন্তব্য বারিধারার ভারতীয় হাইকমিশন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নয়াপল্টন এলাকা। প্ল্যাকার্ডে প্ল্যাকার্ডে প্রতিবাদের ভাষা। পরে বেলা 11:30টায় শুরু হয় পদযাত্রা। এ সময় বিএনপি নেতারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়। যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে যে ধরনের প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন, যে ভাষায় কথা বলার প্রয়োজন, আমরা সে ধরনের প্রতিক্রিয়া দেখানোর জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছি। বাংলাদেশে যে পতিত স্বৈরাচার এবং বাংলাদেশে যে দুর্নীতি এবং গণহত্যা চালিয়ে পালিয়ে গিয়েছে, ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে। আমরা মনে করি এটাও জেনেভা কনভেনশনের লঙ্ঘন। বারবার আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে। একটি বড় প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের কাছ থেকে কখনো আমরা এটা আশা করি নাই। আমরা ভারতকে বন্ধুত্ব সুলভ মনোভাব দেখানোর আহ্বান জানাই। কোনো প্রভুত্ব সুলভ মনোভাব আমরা গ্রহণ করবো না, বাংলাদেশের জনগণ গ্রহণ করবে। পদযাত্রা শুরুর আগে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কট্টর হিন্দুত্ববাদী ভারতীয় শাসকরা শেখ হাসিনাকে ফেরাতে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে। ভারতের শাসক শ্রেণী যা করছেন, এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। ওরা মুখে যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই। এগোতে থাকে পদযাত্রা। পুলিশের ব্যারিকেডের মুখে থেমে যেতে হয় রামপুরায়। পরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের 6 সদস্যের প্রতিনিধি দল ভারতের হাইকমিশনের স্মারকলিপি দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কারো দয়ার দান নয়। স্মারকলিপিতে ভারতীয় আগ্রাসন, মিডিয়ার উস্কানির পাশাপাশি বাংলাদেশ ইস্যুতে নানা বিষয় পরিহার করে বন্ধুসুলভ প্রতিবেশী হওয়ার আহ্বান জানানো হয় ভারতকে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। কূটনৈতিক সম্পর্কের দৃশ্যমান অবনতি এবং রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সোমবার ঢাকায় বসতে যাচ্ছেন বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র সচিব। নিয়মিত অমীমাংসিত ইস্যু নয়, এবারের ফরেন অফিস কনসালটেশনে গুরুত্ব পেতে পারে রাজনৈতিক নানান ইস্যু। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের আর কোনো বিকল্প নেই। দুদেশের সচিবদের নেতৃত্বে নিয়মিত বৈঠকের ধারাবাহিকতায় এবার ফরেন অফিস কনসালটেশন হবে ঢাকায়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বৈঠকটি এমন এক সময় হতে যাচ্ছে যখন বাংলাদেশে সনাতন ধর্মীয় এক নেতার গ্রেফতারে প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত, সাথে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়নের অভিযোগও তুলেছে দিল্লি। আবার আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনা নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েনও চলছে। বিশ্লেষকরা বলছেন, এবারের বৈঠকে গুরুত্ব পেতে পারে রাজনীতি।
এজেন্ডায় থাকতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছেন তা জানতে চাওয়া, থাকতে পারে দুদেশের মানুষের মধ্যে অবিশ্বাসের সম্পর্ক কি করে দূর করা যায় তা নিয়ে আলোচনা। এফসিও যেটা টাইম ছিল সেই টাইমলি হচ্ছে, মোটামুটি একটা এজেন্ডাতে নিশ্চয়ই আগে থেকেই তৈরি ছিল, সেই এজেন্ডা আলাপ হবে। তার মধ্যে একটা হতে পারে যে শেখ হাসিনার দিল্লিতে উনি কোন অবস্থানে আছেন, উনি কি অ্যাসাইলাম সিকার যদি হয়ে থাকেন তাহলে উনি কি অ্যাসাইলামের যেসব শর্তাবলী সাধারণত আন্তর্জাতিকভাবে গৃহীত সেইগুলো কি উনি ফলো করছেন? দুই পররাষ্ট্র সচিবের ভিতরে যে একটা মিটিং হওয়ার কথা ঢাকাতেই, এটা আমাদের রুটিন রেগুলার বছর হয়ে আসছে। আমরা ওটার জন্য তাকিয়ে আছি, যারা ভারত এখানে আসে এসে যেন তাদের কি কনসার্ন আছে সেটা আমাদের জানায়, আমরা আমাদের কনসার্নটা ওদেরকে আমরা জানাবো। এদিকে রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ ভারতের মধ্যে সুসম্পর্ক দুই দেশের জন্যই জরুরি। ঠিক আছে, ভারতের অর্থনীতি অনেক বড়, কিন্তু এই যে এখন গত 2-3 মাস যাবত যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না, এত বড় অর্থনীতির দেশ ভারত, তাকেও কিন্তু এফেক্ট করছে। এই অচল অবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। অচল অবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যে যোগাযোগ স্থাপন। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দুদেশের মধ্যে এটি প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। এখন থেকে জনগণ কেন্দ্রিক বিচার ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। জুলাই বিপ্লবের প্রতি সম্মান জানাতে হলে আগের সময়ের পাচার এবং লুটপাট বন্ধ করে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করার তাগিদ দিয়েছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীতে দুদিনব্যাপী সিটিজেন্স কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রাজধানীর বিআইসিসিতে আয়োজিত সিটিজেন কনফারেন্সে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার পরিবর্তন হলেই শাসন ব্যবস্থার পরিবর্তন হয় না, এজন্য নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দেন তিনি। দাবি জানান আগের সরকারের লুটপাটের বিচারের। কিসের জন্য মানুষগুলো প্রাণ দিল? কিসের জন্য এই মানুষগুলো এত ত্যাগ স্বীকার করলো? কেন তাদের নিজস্ব সম্পদ দেশের থেকে লুণ্ঠন হলো, পাচার হলো? এর তো প্রতিকার দরকার। এ সময় বক্তারা বলেন, সরকারের প্রতি আস্থা ও বিশ্বাস না থাকলে সংস্কার ফলপ্রসূ হয় না। টেকসই সংস্কারের জন্য ধারাবাহিক সংলাপ ও তাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সরকারের প্রতি আস্থা ও বিশ্বাস না থাকলে সংস্কার ফলপ্রসূ হয় না। বাংলাদেশ একটি দারুণ সুযোগ পেয়েছে, নীতি সংস্কারের এই সুযোগকে ভালোভাবে কাজে লাগাতে হবে। গুণগত পরিবর্তনের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে টেকসই সংস্কারের জন্য ধারাবাহিক সংলাপ জরুরি। সংলাপে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার এসডিজি বাস্তবায়নে মুখ্য সমন্বয়ক বলেন, বৈষম্য দূর করা রাষ্ট্রের দায়িত্ব। পরে বিচার ব্যবস্থা নিয়ে বিগত সরকারের সমালোচনা করেন প্রধান বিচারপতি। আশ্বাস দেন ন্যায় বিচার প্রতিষ্ঠার। ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে। সততার বদলে সততা, বিচারের বদলে নিপীড়ন, আশ্রয়ের বদলে নির্যাতনকে স্বাভাবিক ব্যাপারে পরিণত করা হয়েছে। আজ থেকে প্রতিটি শ্রেয় গণমুখী জনগণ কেন্দ্রিক বিচার বিভাগকে আপনাদের পাশে পাবেন। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পাওয়া সংস্কারের সুযোগের সদ্ব্যবহার করার প্রতিশ্রুতিও দেন প্রধান বিচারপতি। আমরা যেন এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে পারি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। সাঁড়াশি অভিযানের মাধ্যমে দুদককে দলীয়, রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক প্রভাব মুক্ত করে গড়ে তোলার দাবি জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। একই সাথে নতুন কমিশনের নিয়োগ রাজনৈতিক মুক্ত রাখার আহ্বান প্রতিষ্ঠানটির। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2024 উপলক্ষে রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে টিআইবির আয়োজনে মানববন্ধন।
এতে অংশ নিয়ে বিচার বিভাগের নিয়োগ, পদায়ন, বদলিসহ বিচারিক প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং অবিলম্বে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠন সহ 14 দাবি তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক। এই সরকারের উদ্যোগে এমন সংস্কার, বিশেষ করে দুর্নীতি দমন মূলক সংস্কারের পাশাপাশি রাষ্ট্র কাঠামোতে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর এমনভাবে সংস্কার করতে হবে যাতে করে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন নির্বাচনের মাধ্যমে তাদের জন্য একদিক থেকে অবকাঠামো তৈরি হয় দুর্নীতি বিরোধী অবস্থানকে অব্যাহত রাখার জন্য, অন্যদিক থেকে নিজেরা দুর্নীতি থেকে দূরে থাকবেন এবং জবাবদিহিমূলক একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। দুর্নীতি প্রতিরোধে দুদককে সব ক্ষেত্রে প্রভাবমুক্ত রাখার দাবিও জানায় টিএপি। যতদিন পর্যন্ত বাংলাদেশে বিশেষ করে রাজনৈতিক সংস্কৃতি ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসবে, দুর্নীতি বিরোধী চেতনা যেটি আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের মূল চেতনার অন্তর্ভুক্ত ছিল, তার থেকে মূল শিক্ষা যতদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বা আমলাতন্ত্র ধারণ করতে না পারবে, চর্চা করতে না পারবে, ততদিন পর্যন্ত কিন্তু বাস্তবে দুর্নীতি দমন কমিশন কোনো দুর্নীতি বিরোধী উদ্যোগে কার্যকর হবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোটাধিকার, ন্যায় বিচার, মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জবাবদিহি নিশ্চিতের উপর গুরুত্ব দেন বক্তারা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সব নির্বাচন চায় নির্বাচন সংস্কার কমিশন। দুপুরে সংসদ সচিবালয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এমনটাই জানান কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। আমাদের সব নির্বাচন যেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, যাতে সত্যিকারের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হয়তো কিছুটা বাড়াইতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করার তারা জোর দাবি জানিয়েছেন এবং একই সাথে স্থানীয় সরকারকে নিয়ন্ত্রণমুক্ত সংসদ সদস্যদের এবং বিশেষত কর্মকর্তাদের নিয়ন্ত্রণমুক্ত করার কথা বলেছেন। কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে পারবে না, তালিকা করা হচ্ছে, এর মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে বড়দিন এবং 31st নাইটের আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। সীমান্তে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, সীমান্তে সতর্কতা জারি আছে, অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানান উপদেষ্টা। গণমাধ্যমকে সত্য খবর প্রচারের মাধ্যমে ভারতের অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। বড়দিন ও 31st নাইটের নিরাপত্তা নিয়ে কঠোর আছে সরকার। 31st নাইটে সকল বার বন্ধ থাকবে, ফানুস এবং আতশবাজি নিষিদ্ধ বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। আমরা প্রথমে আগে লিস্টটা পাই, পেয়ে তারপর আবার আমরা কত দিনের মধ্যে করবো এটা আপনাদের জানাবো। এবছর 1 জানুয়ারি বই উৎসব হচ্ছে না, তবে জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে। সকালে খুলনা বিভাগের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান চন্দ্র রায় পোদ্দার। প্রতিটি শ্রেণীর বইয়ের কিছু অধ্যায় পরিমার্জন এবং পরিবর্তন করার কারণে বই ছাপাতে দেরি হচ্ছে, সেজন্য শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে কিছুটা দেরি হবে বলে জানান উপদেষ্টা। আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমে সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে, যা আগামী বছরই প্রকল্প আকারে চালু হচ্ছে। এ সময় তিনি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো সহ বিভিন্ন জায়গায় গুণগত পরিবর্তনের কথাও জানান উপদেষ্টা ডাক্তার বিধান চন্দ্র রায় পোদ্দার। আমাদের বইগুলো কিছুটা পরিমার্জন করতে হয়েছে, সেজন্য আমরা শিডিউল থেকে কিছু পিছিয়েছিলাম, নতুন করে আবার টেন্ডার করতে হয়েছে কিছু বইয়ের জন্য। এবার অন্যান্যবার যেভাবে বই উৎসব 1 জানুয়ারি করা হয়, আমরা ঠিক এই ধরনের উৎসবে যাচ্ছি না, কিন্তু প্রাথমিকের বইগুলো আমরা জানুয়ারির মধ্যে দিয়ে দেব। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। রাজধানীর ধানমন্ডিতে শিক্ষার্থী শামীম হত্যা মামলায় সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, সাবেক এমপি সাদেক খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর সৈকত এবং ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের নতুন করে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাদের সবাইকে এ মামলায় আটক দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
মোহাম্মদ শাহিন রেজার আদালত প্রত্যেকের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগেও একাধিক মামলায় ফারুক খান, সাদেক খান, সৈকত ও মানিক রিমান্ডে ছিলেন। চট্টগ্রামে সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ 164 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 5 থেকে 600 জনকে আসামি করে মামলার আবেদন করেছেন হেফাজতে ইসলামের এক কর্মী। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 1 এর বিচারক আবু বকর সিদ্দিকের আদালতে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন এনামুল হক নামের ওই হেফাজত কর্মী। মামলার বিবৃতি অনুযায়ী গত 26শে নভেম্বর ব্যক্তিগত কাজে আদালতে আসেন তিনি। সেখানে সংঘর্ষ শুরু হলে ইসকন সমর্থকরা তাকে কোনো কারণ ছাড়াই কুপিয়ে এবং পিটিয়ে আহত করে। মামলা আমলে নিয়ে পরে আদেশ দেবে বলে জানিয়েছেন আদালত। নাটোরের নলডাঙ্গায় হালতি বিলে সরকারি খাল দখলকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 6 জন আহত হয়েছে। স্থানীয়রা জানান, সকালে হালতি বিলের মাঝ দিয়ে বয়ে যাওয়া জিয়া খালের প্রায় 3 কিলোমিটার অংশের দখল নেয়ার জন্য বিএনপির 2টি পক্ষ মুখোমুখি হয়। এক পর্যায়ে হালতি গ্রামের বিএনপির কর্মীরা বাসিলা গ্রামের বিএনপি কর্মীদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হয়। সংঘর্ষে আহত হয় 6 জন। তাদেরকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হবিগঞ্জের বাহুবল এবং লালমনিরহাটে আলাদা সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে 30টি ব্যবসা প্রতিষ্ঠান। বাহুবলে ইজি বাইকের ভাড়া নিয়ে 2 গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহত 30 জনকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় মহাসড়কের পাশে অবস্থিত 30টি দোকানপাটে আগুন এবং ভাঙচুর করা হয়। পুলিশ জানায়, বাহুবল উপজেলার কবিরপুর গ্রামের এক যুবকের সাথে পার্শ্ববর্তী সাতপাড়িয়া গ্রামের যুবকের ইজি বাইকের ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাতপাড়িয়া গ্রামের লোকজন কবিরপুর গ্রামের লোকজনকে মারধর করে। এর জেরে সকাল 10টা থেকে 2 গ্রামের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে সংঘর্ষ হয়। এদিকে লালমনিরহাটে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শ্রমিকদের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে 2 সাংবাদিক, 1 পুলিশ সদস্য সহ শ্রমিকের 2 গ্রুপের অন্তত 10 জন আহত হয়েছেন। মেরিল পেট্রোলিয়াম তেল সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। উপকূলীয় জেলা বাগেরহাটে শীত মৌসুম এলেই দেখা দেয় সুপেয় পানির তীব্র সংকট। ভোগান্তি নিরসনে এবার এগিয়ে এসেছে কাতার চ্যারিটি নামের একটি সংস্থা। জেলার বিভিন্ন এলাকায় গভীর নলকূপ স্থাপন করেছে সংস্থাটি। এতে উচ্ছ্বসিত জেলার জনগণ। আরও নলকূপ স্থাপনে এনজিওগুলোকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের। উপকূলীয় জেলা বাগেরহাটে লবণাক্ততার কারণে সুপেয় পানির হাহাকার দীর্ঘদিনের। সুপেয় ও বিশুদ্ধ পানির অভাবে অনেক সময় পুকুরসহ বিভিন্ন জলাশয়ের পানি খেতে বাধ্য হতো জেলাবাসী। অপরিষ্কার পানি পানে ভুগতে হতো পানিবাহিত নানা রোগে। আমাদের এই গ্রাম হচ্ছে বাগেরহাটের উপকূলীয় অঞ্চল। আমাদের এখানে আসলে আমরা নোনা পানি এলাকার লোক। আমাদের এখানে সুপেয় পানির খুবই অভাব। পানি দিয়ে আমাদের কোনো উপকারে আসতো না। শরীরে বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দিত। সুপেয় পানির অভাবের কারণে অনেকের অনেক রোগ ব্যাধি হচ্ছে, যার কারণে আমরা প্রায় সময় বিশুদ্ধ পানির অভাবে হাসপাতালে ভর্তি থাকি। পানির সংকট নিরসনের লক্ষ্যে 5 ডিসেম্বর কাতার চ্যারিটির পক্ষ থেকে সদর উপজেলার কান্দাপাড়া ও পশ্চিমভাগ এলাকায় 30টি গভীর নলকূপ স্থাপন করা হয়। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক। বিশুদ্ধ পানির উৎস তৈরি হওয়ায় উচ্ছ্বসিত কান্দাপাড়া ও পশ্চিমভাগ এলাকার মানুষ। এখন যে পানি পাচ্ছি, এই পানিটা খুব সুন্দর পানি। এই যে এখন আমরা ব্যবহার করব, আমরা জীবনমুক্ত পানি পান করতে পারতেছি, আমাকে সুন্দর উপকার হচ্ছে। পানির সংকট নিরসনে এনজিওগুলোকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের। আমি আশা করব যে ওনাদের এই উদ্যোগ দেখে অন্যান্য যারা এনজিও রয়েছেন, বিভিন্ন সংস্থা রয়েছেন, তারা এগিয়ে আসবেন এবং বাগেরহাটে যদি এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকে, জনগণের আমার যে পানির সুপেয় পানির যে সমস্যা, সে সমস্যাটি দূর হবে। শিগগিরই পানির সংকট কাটবে এমন প্রত্যাশা বাগেরহাটবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। বাংলাদেশে প্রথমবারের মতো এলজি ওলেড প্রেজেন্ট আলটিমেটেড ব্যাটেল গেমিং প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। গুলশানের র্যাঙ্কস ই মার্ট শোরুমে এই গেম শো এর উদ্বোধন করেন গায়ক ও অভিনেতা তাহসান খান। র্যাঙ্কস ই মার্ট ও এলজি যৌথভাবে এই গেমিং প্রতিযোগিতার আয়োজন করেছে। মাস জুড়ে চলবে এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার বিজয়ী পাবেন এলজি
65 ইঞ্চি ওলেড টিভি, এছাড়াও থাকছে আরও অনেক আকর্ষণীয় গিফট। ক্রেতাদের কথা মাথায় রেখে র্যাঙ্কস ই-মার্ট এলজির লেটেস্ট ওলেড টিভিগুলোতে দিচ্ছে আকর্ষণীয় মূল্য ছাড়। 24 মাস পর্যন্ত ইএমআই সুবিধা, ফ্রি ডেলিভারি, ফ্রি ইনস্টলেশন এবং সেরা বিক্রয়োত্তর সেবাসহ আরও অনেক সুবিধা। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে 3 দিনব্যাপী বাংলা মেডিকেল এবং ডায়াগনস্টিক এক্সপো। তৃতীয়বারের মতো আয়োজিত উদ্বোধনী দিনের ধারাবাহিকতায় দ্বিতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় আরও মুখরিত হয়ে উঠেছে প্রদর্শনী স্থল। দেশের চিকিৎসা প্রযুক্তিতে সারা বিশ্বের নিত্য নতুন উদ্ভাবন এবং পণ্যে অনন্য মাত্রা যোগ করার উদ্দেশ্যে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলা মেডিকেল এবং ডায়াগনস্টিক এক্সপো 2024 বাংলাদেশের চিকিৎসা, সার্জিক্যাল ডায়াগনস্টিক এবং গবেষণা ল্যাবরেটরি বাজারের জন্য একটি সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, যা চলবে 8 ডিসেম্বর পর্যন্ত। অংশগ্রহণকারীরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক অন্যান্য চিকিৎসা প্রযুক্তি বাজার থেকে মানসম্পন্ন সরবরাহকারীদের সাথে চিকিৎসা এবং পরীক্ষাগার শিল্পে আধুনিক ডিজাইন, উদ্ভাবন এবং প্রযুক্তিগত উন্নয়ন দেখার সুযোগ পাচ্ছেন। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.com।